দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন মুসল্লিরা। বিলুপ্ত নয়, র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার। গুটি কয়েক মানুষের দায় পুরো বাহিনীর নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে গ্রাফিতি ইস্যুতে এনসিপি এবং মেয়র সমর্থকদের মাঝে উত্তেজনা। ভিসি নিয়োগকে কেন্দ্র করে আজও ডুয়েটে আন্দোলনকারীদের ব্লকেট। প্রায় ৩ লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন। আগামী বাজেটে প্রতিফলন ঘটবে। অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির জোরদার হবে তদারকি কার্যক্রম। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি, এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। বাংলাদেশের আকাশে হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি, বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভা শেষে আনুষ্ঠানিক এই সিদ্ধান্ত এবং তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের আকাশের প্রথম চাঁদ দেখা গেল কক্সবাজারে। এর মাধ্যমে গণনা শুরু হলো হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই সিদ্ধান্ত জানান। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 মে 19 মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ধর্মমন্ত্রী জানান, দেশের অন্তত 21টি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে বৃহস্পতিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল আজহা। আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, তাম দুনিয়ার মুসলমানকে নেক আমল করার তৌফিক দান করুন। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের ঠিক কিভাবে কোন এলাকাতে কাজ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সেলিমা রহমান বলেছেন, জাতি দল যেন ঐক্যবদ্ধ থাকে, প্রধানমন্ত্রী ঠিক সেভাবেই কাজ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নে সংরক্ষিত আসনের এমপিদের সহায়ক ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সেলিমা রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দু একজনের কথা বলেছি যে কিছু কিছু সমস্যা মানে কিভাবে কাজ করবে, কি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব।
জনকল্যাণমূলক কাজের কারণে সরকারের উপর জনগণের আশার সঞ্চার হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেই আস্থা নষ্ট করতে কিছু রাজনৈতিক দল নানা বিদ্রূপ করলেও জনগণকে টলাতে পারছে না। প্রধানমন্ত্রী তার বাবার পথ অনুসরণ করেই দেশকে স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টা করছেন। এছাড়া জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন রিজভী আহমেদ। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী 30 মে তার 45তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কর্মসূচি ঠিক করতে সোমবার সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় বিএনপির যৌথ সভা। সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতার স্মরণে 25 মে থেকে 1 জুন দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ 8 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। 30 মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বলা হয়, ক্ষমতা আসার পর থেকেই সরকার প্রধানের একের পর এক কর্মসূচি বাস্তবায়ন দেখে জনমনে আস্থা তৈরি হয়েছে। পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন। এর আগে সকালে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন মরহুম সিনহার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যে বাজেটে শ্রমিকের ন্যায্য মজুরি, চিকিৎসা, বাসস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে না, সেই বাজেট কখনোই জনবান্ধব হবে না, বলেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিকের বাজেট ভাবনা শীর্ষক সভায় তিনি এই কথা বলেছেন। সভায় শ্রমিকদের জীবনমান, ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক নেতারা বলেছেন, দেশ কিংবা অর্থনৈতিক উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে যখন শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে। নায়েবে আমির আরও বলেছেন, নাগরিক হিসেবে শ্রমিকদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা না হলে দেশ থেকে মানবতা হারিয়ে যাবে। দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে বাংলাদেশের সব জেলায় শ্রমিক প্রশিক্ষণ সেবা নিশ্চিত করা সহ কোনো নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথাও জানিয়েছেন তিনি। বাংলাদেশের জেলা জেলা নয়, প্রত্যেকটা উপজেলায় বাধ্যতামূলকভাবে শ্রমিক প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেখানে প্রশিক্ষণাগারে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অবস্থা আরো ভালো হবে ইনশাআল্লাহ। বিলুপ্ত নয় এলিট ফোর্স র্যাবের জন্য নতুন আইন করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে এই বাহিনীটির স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও নিশ্চিত হবে বলে মনে করেন তিনি। দুপুরে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দফতর পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন মন্ত্রী নিজেই। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো র্যাব সদর দফতরে গেছেন সালাউদ্দিন আহমদ। এই সংস্থাটি নিয়ে নানা ধরনের সমালোচনা, নাম পরিবর্তন, আইন পরিবর্তন ইস্যুতে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে এই নিষেধাজ্ঞা রাজনৈতিক ছিল বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যক্তির দায় বাহিনী কখনোই নেবে না বলে জানিয়েছেন তিনি। কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি।
চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি এবং মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ এবং র্যাব। দুপুরের পর টাইগার পাস এলাকাতে এনসিপির নেতাকর্মীরা জড়ো হয়ে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা বাড়ে ওই এলাকাতে। এনসিপি নেতাকর্মীদের দাবি যে ফ্লাইওভারের পিলারে আঁকা জুলাই গ্রাফিতি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়, তবে তা অস্বীকার করেছেন মেয়র। তার দাবি পুনরায় অঙ্কন করতেই মূলত পুরোনো গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। এদিকে দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংলগ্ন ফ্লাইওভারের পিলারে একযোগে গ্রাফিতি অঙ্কন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দল। পরে মেয়র ডক্টর শাহাদাত হোসেন গ্রাফিতি অঙ্কন কার্যক্রম পরিদর্শনে আসেন, নিজেও সেখানে গ্রাফিতি আঁকেন। গাজীপুরে ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটের নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রয়েছে। 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। আন্দোলনকারীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে নতুন ভিসির নিয়োগ বাতিল করে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে কাউকে উপাচার্য নিয়োগ করতে হবে। রোববারের সংঘর্ষে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় 200 থেকে 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী সংবাদ প্রচারের পর কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটিও। বিকেলে মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঠিকাদারদের তলব করে জরুরি বৈঠক করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তাকে। অনিয়মকারীদের কার্যাদেশ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ববি হাজ্জাজ। বলেছেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী খুব দ্রুতই সেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খাবারে কোনো ধরনের আপোষ করতে দেবেন না। সভায় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি, আমাদের কাছেও বেশ কিছু আমাদের মন্ত্রণালয়ের কিছু ইনভেস্টিগেশনে কিছু রিপোর্ট এসেছে যে নেতিবাচক কিছু অ্যাক্টিভিটিস চলছে। সেই কারণে আজকে আর্জেন্ট মিটিং ডেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পিপিআর রুলসের অধীনে কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং অ্যালাউড না। সো কোনো ধরনের সাবকন্ট্রাক্টিং যদি পাওয়া যায় যে মূল কন্ট্রাক্টর কোনো সাবকন্ট্রাক্ট দিচ্ছে, সেই কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বাতিল করা হবে। মাদারীপুরের কালকিনিতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। সোমবার বিকেলে উপজেলার ভুরঘাটা এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহত প্রসূতির নাম তন্নি খান। রোগীর স্বজনরা জানিয়েছেন যে সকাল 7টার দিকে প্রসবজনিত ব্যথা নিয়ে স্থানীয় নূর ক্লিনিকে তন্নিকে ভর্তি করা হয়। 10টার দিকে ডাক্তার ইশরাত জাহান এবং হিমেল মাহমুদ তার অস্ত্রোপচার করেন। স্বজনরা অভিযোগ করেছেন, অস্ত্রোপচারের সময় রোগীর নাড়ি কেটে ফেলা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে তাকে নেওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা ভুরঘাটা এলাকাতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এই সময় ক্লিনিকে ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে এনইসি। স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে এখানে 3,08,924 কোটি টাকা। সভা শেষে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেটে স্পষ্ট হবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি। বড় এডিপি হলে বাস্তবায়নও সম্ভব। নানামুখী সংকটে থমকে আছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড। অর্থের টান এবং দুর্নীতিতে আটকে গেছে সবকিছু। এমন এক অবস্থায় এসেছে বাজেট। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পেয়েছে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেওয়া হয় নানান দিক নির্দেশনা।
2026-27 অর্থ বছরের এডিপির আকার 3 লাখ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত সংস্থা এবং কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় 3,08,924 কোটি টাকা। চলতি অর্থ বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে 30%। নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি টাকা, আর প্রকল্প ঋণ ও অনুদান ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, এই ব্যয় বরাদ্দ অর্থনীতিতে আনবে নতুন দৃষ্টিভঙ্গি। এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতের মধ্যে সবার উপরে পরিবহন ও যোগাযোগ খাত, তারপরই শিক্ষা ও স্বাস্থ্য। প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, তারপর মেট্রো রেলের MRT লাইন 5 এবং মাতারবাড়ি প্রকল্প। এডিপিতে থোক বরাদ্দ রাখা হচ্ছে 1,18,000 কোটি টাকার বেশি। প্রশ্ন ছিল, এত বড় এডিপি বাস্তবায়ন কি সম্ভব? বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে গুরুত্ব পাচ্ছে ইস্তেহার বাস্তবায়নের নানা দিক। দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূর, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তায় থাকবে বিশেষ নজর। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কোনো পক্ষপাতিত্ব করেননি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আইন ভঙ্গের মতো কোনো কাজও কমিশন করেননি বলে জানিয়েছেন তিনি। আগারগাঁওয়ের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই কথা বলেছেন CAC নিজেই। বলেছেন, যে কোনো নির্বাচনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগের সরকার থেকে সেই সাপোর্ট পাওয়া গেছে, এমনকি তারা কোনো হস্তক্ষেপও করেননি। স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহায়তা প্রয়োজন উল্লেখ করে CAC দলগুলোকে সংঘাত এবং রক্তপাতহীন নির্বাচনের ফয়সলা করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে BJC চেয়ারম্যান এবং যমুনা টিভির CEO ফাহিম আহমেদ বলেছেন, দেশের সাংবাদিকতার পরিবেশ কখনোই অনুকূলে নয় এবং সাংবাদিকদের অবহেলার শেষ নেই। অ্যাটকো থেকে এক কঠিন নিয়ম নীতিমালার কথা বলা হয়েছে, যার কারণে সাংবাদিকরা চরম ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তিনি। সুন্দরবনে বন কর্মকর্তাগুলিতে এক জেলে নিহতের অভিযোগ উঠেছে। প্রতিবাদে সাতক্ষীরায় বন বিভাগের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন জেলে এবং বাওয়ালিরা। এক পর্যায়ে ভাঙচুরও চালানো হয়েছে সেখানে। এতে আহত হয়েছেন 5 জন বনকর্মী। নিহত আমিনুর রহমানের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। তার সাথে থাকা জেলেরা জানিয়েছেন যে সুন্দরবনের খুলনা রেঞ্জের হেলাতুলি খালে সকালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় বন বিভাগের খুলনার স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দিয়েছেন। অভিযোগ, জেলেরা কাছে না গেলে নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান জেলে আমিনুর। মরদেহ নিয়ে দুপুরে সাতক্ষীরা উপকূলে পৌঁছান জেলেরা। পরে বন বিভাগের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ জেলে এবং বাওয়ালিরা। এই সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিকে আমিনুর ঠিক কিভাবে মারা গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। চীনের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে, এমনটা জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। রোববার কৃষ্ণ সাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের খানিক দূরে অবস্থান করছিল চীনা মালিকানাধীন কার্গো এই জাহাজটি। এ সময় একটি ড্রোন আঘাত হানে এই নৌযানটিতে। এতে আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। প্রকাশিত এক ছবিতে হামলার এই বিষয়টি দাবি করা হয়েছে। জাহাজটিতে থাকা সকল ক্রু চীনের নাগরিক। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি মস্কো বা বেইজিং। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।